তাহলে দেখো আমরা এখন এপিস্ট্যাসিস নিয়ে কথা বলবো, এবং প্রথমে একটা কথা বলে দিচ্ছি যে এইটা হচ্ছে পরীক্ষায় সবচেয়ে বেশি আশা করছেন মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, অথবা পুরো অধ্যায় থেকে সবচেয়ে বেশি এই কোশ্চেনটা পরীক্ষায় বেশি আসে। তাহলে এই জিনিসটা যেভাবে পড়াবো খুব ভালো মতো বুঝে নিও। দেখো কি বলছে, যে কিছু কিছু ক্ষেত্রে দুটি পৃথক জিন জীবের একটি বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে। আচ্ছা, কথাটা মনে রাখো, দুইটা পৃথক জিন যদি একটা বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে, এদের একটা জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। আচ্ছা, একটি জিন যখন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন এই প্রক্রিয়াকে এপিস্ট্যাসিস বলে। নন অ্যালিলিক, কথাটা মনে রেখে, এগুলো এমসিকিউতে আসবে। একটা জিন অন্য একটা নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? এপিস্ট্যাসিস বলি। যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে এপিস্ট্যাটিক জিন, আর যে বাধা পায় তাকে হাইপোস্ট্যাটিক জিন বলে। আচ্ছা, এখন আসো আমি এপিস্ট্যাসিসটা তোমাকে লিখে বোঝাই। এপিস্ট্যাসিস, এপিস্ট্যাসিস বানানটা এরকম হবে। তোমরা একটু বাংলা বানানগুলো ঠিক করে নিও, আমার অনেক সময় ভুল হয়, নিজেরা একটু ঠিক করে নিও। এপিস্ট্যাসিস তাহলে কাকে বলে? আচ্ছা, তাহলে আমি সংজ্ঞাটা লিখি। দুইটি জিন যখন একটি বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে, প্রকাশে অংশগ্রহণ করে, তখন একটি জিন যদি অপর একটি নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাকে এপিস্ট্যাসিস বলে। তাহলে এপিস্ট্যাসিস কাকে বলে? যখন দুইটা জিন একটা বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করবে এবং এই প্রক্রিয়ায় একটা জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, তাকে আমরা কি বলি? এপিস্ট্যাসিস জিন বলি। তোমাকে আমি খুব সহজে বোঝাই। ধরো দুইটা প্রকট জিন, হ্যাঁ, একটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে এল। বিটা হচ্ছে রঙিন বর্ণ প্রকাশের জন্য দায়ী, আর এলটা হচ্ছে বর্ণহীন প্রকাশের জন্য দায়ী, মানে এটা কোনো বর্ণ প্রকাশ করতে দিবে না। হ্যাঁ, তাহলে এই দুইটাই কিন্তু প্রকট জিন। এখন এই দুইটা জিন মিলে কিন্তু জীবের নির্দিষ্ট বর্ণ প্রকাশ করবে, মানে এই দুইটা যখন একসাথে থাকবে জীবের একটা নির্দিষ্ট বর্ণ প্রকাশ পাবে। আচ্ছা, এখন দেখো যদি আমি এদের জিনোটাইপটা সাজাই, তাহলে বি বি এল এল এরকম হবে মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী। তাহলে এটা কিন্তু এই যে দুইটা বি একসাথে, এরা কিন্তু একটা অ্যালিল, আর দুইটা এল একসাথে, এরা কিন্তু একটা অ্যালিল। আচ্ছা, তাহলে এল এর জন্য বিটা কি? নন অ্যালিল। এল এর জন্য বি, এল এর জন্য বিটা কি? নন অ্যালিল। আশা করি বুঝতেছো। কিন্তু তুমি যদি বলতা এল এর জন্য এল, তাহলে সেটা কিন্তু অ্যালিল। তাহলে এল এর জন্য বিটা কি? নন অ্যালিল। আচ্ছা দেখো, তাহলে এখানে বিটা কি কালার প্রকাশ করতো? রঙিন বর্ণ। আর এলটা কি কালার প্রকাশ করতো? বর্ণহীন। এখন এরা দুইজন যখন একসাথে যুক্ত হইল, তখন দেখা গেল যে জীবের কালার হলো বর্ণহীন। জীবের বর্ণটা কেমন হইল? বর্ণহীন হইল। কেন? কারণ হচ্ছে এলটা গিয়ে বিকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। তাইলে এখানে এলটা কি? যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাকে এপিস্ট্যাটিক জিন বলে। এপিস্ট্যাটিক জিন বলে। তাহলে এখানে এলটা কি? এলটা হচ্ছে বি এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিল, তাহলে এলটা হচ্ছে এপিস্ট্যাটিক জিন। আর বিটা কি? বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাইল, বৈশিষ্ট্য প্রকাশে বাধা পেল। তাহলে এটা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। এখন দুইজন যখন একসাথে বসছে,
তখন কিন্তু এই জিনিসটা হচ্ছে। কিন্তু যদি দুজন আলাদা আলাদা থাকে, যেমন এল আলাদা বি আলাদা, তখন কিন্তু বি আলাদা থাকলে রঙিন বর্ণ প্রকাশ করবে, এল আলাদা থাকলে বর্ণহীন প্রকাশ করবে। কিন্তু দুজন যদি একসাথে থাকে তখন কালারটা কি হবে? বর্ণহীন হবে। এপিস্ট্যাটিক জিন কোনটা? হাইপোস্ট্যাটিক জিন। আচ্ছা, এবার আসো আমরা শুরু করি। আচ্ছা, নন অ্যালিলটা আরেকবার জানতে চাইছো। আমরা অ্যালিল আগে পড়াইছিলাম ফার্স্ট ক্লাসে, তারপর আরেকবার বলে দিই। অ্যালিল মানে কি? যখন দুইটা জিন একসাথে থাকে, একই ধরনের দুইটা জিন যখন একসাথে থাকে তাদেরকে পরস্পরে আমরা অ্যালিল বলি। হ্যাঁ, তাহলে এখানে এল এল এর অ্যালিল, বি বি এর অ্যালিল, কিন্তু এল বি এর নন অ্যালিল, বি এল এর নন অ্যালিল। আশা করি বুঝছো। এবার আসো এপিস্ট্যাসিসের প্রকারভেদ পড়াবো। এপিস্ট্যাসিস দুই প্রকার, একটা হচ্ছে প্রকট এপিস্ট্যাসিস, আরেকটা হচ্ছে প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। প্রচ্ছন্ন দুইটাই যতক্ষণ পারো ইনফিনিটি স্টার দিয়ে যাও। টেস্ট পেপার খুললেই দেখবা সবচেয়ে বেশি সৃজনশীলের গগ হতে এই দুইটা থেকে একটা কোশ্চেন থাকতো সব সময়। তাহলে আসো আমরা এখন এটা একটু পড়াই বই থেকে। দেখো, প্রথমে আমরা পড়াবো প্রকট এপিস্ট্যাসিস, বোঝার চেষ্টা করবা। দেখো, প্রকট এপিস্ট্যাসিস কাকে বলে? যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন এই প্রক্রিয়াকে প্রকট এপিস্ট্যাসিস বলে। এই সংজ্ঞাটাও পরীক্ষা সৃজনশীলে কতে আসবে। তাহলে প্রকট এপিস্ট্যাসিস কাকে বলে? যখন একটা প্রকট জিন অন্য একটা নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন আমরা কি বলবো? তাকে প্রকট এপিস্ট্যাসিস বলবো। যেমন এখানে যে ঘটনাটা হয়েছিল, এই যে এখানে যে ঘটনাটা হয়েছিল, দুইটাই কিন্তু প্রকট জিন। এখন এটা একটা প্রকট জিন আরেকটা নন অ্যালিলিক প্রকট জিনের বৈশিষ্ট্যে বাধা দিছিল, তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি যে প্রকট এপিস্ট্যাসিস। এখন আমি প্রমাণটা পড়াবো তোমাদের। আচ্ছা, প্রমাণটা পড়াবো। দেখো, প্রকট এপিস্ট্যাসিসের প্রমাণ পড়াবো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। এপিস্ট্যাসিস স্ট্যাসিস। আচ্ছা, আমরা একটা প্রমাণিত জীব নিব যেটাতে প্রকট এপিস্ট্যাসিস প্রমাণিত। এটা প্রমাণ করার জন্য আমরা একটা সাদা লেগহর্ন মুরগি নিব, সাদা লেগহর্ন মুরগি, আর সাদা ওয়াইনডট মুরগি নিব, ওয়াইনডট মুরগি মোরগ নিব বা মুরগি নিব, সরি। তাহলে আমরা একটা সাদা লেগহর্ন মোরগ নিব আর সাদা ওয়াইনডট মুরগি নিব। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি হবে। আগে আমি জিনগুলো সাজাই। সাদা লেগহর্নের জিনোটাইপটা কেমন দেখো। এটাতে রঙিন বর্ণ প্রকাশের একটা জিন থাকে, রঙিন রঙিন বর্ণ প্রকাশের জিন থাকে, রঙিন বর্ণ প্রকাশের জিন থাকে। রঙিন বর্ণ প্রকাশের জিন হচ্ছে সি। আর রঙিন বর্ণ প্রকাশে বাধা দানকারী জিন হচ্ছে আই। বাধা দানকারী জিন হচ্ছে আই। তাহলে এই আইটা যখন সিকে বাধা দিবে তখন আর রঙিন বর্ণ প্রকাশ না হয়ে সাদা হয়ে যায় বর্ণটা। তাহলে দেখো সাদা লেগহর্নের বর্ণটা কেমন বা জিনোটাইপটা কেমন দাঁড়ায়? সি সি আই আই। তার মানে এই আইটা হচ্ছে এখানে এপিস্ট্যাটিক জিন আর সিটা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, যে কারণে আইটা সি এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। এর জন্য বর্ণটা কেমন দাঁড়ায়? সাদা বর্ণ। আশা করি বুঝছো। আচ্ছা, আর সাদা ওয়াইনডটটা নিয়ে আমরা বেশি আমাদের মাথা ব্যথা নাই। এটার আমি ধরে নিলাম জিনোটাইপ হচ্ছে ছোট হাতের সি ছোট হাতের আই। এটা জিনোটাইপটা কেমন? ছোট হাতের সি ছোট হাতের আই। তাহলে দেখো আমি দুই পাশে প্যারেন্ট জেনারেশন সাজায় ফেলছি। এটা হচ্ছে P1। তাহলে এখানে সাদা লেগহর্নে দুই ধরনের জিন থাকে, একটা রঙিন বর্ণ প্রকাশের জিন থাকে যেটাকে আমরা সি ধরলাম, আর একটা রঙিন বর্ণ প্রকাশে বাধাদানকারী জিন থাকে যেটাকে আমরা আই ধরলাম। তাহলে আইটা হচ্ছে এপিস্ট্যাটিক জিন আর সিটা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। তাহলে আইটা কি করবে? সি এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, যার কারণে কালারটা কেমন হয়? সাদা। তাহলে যতক্ষণ সি এর সাথে আই থাকবে সব বেলায় কালার কেমন হবে? সাদা। কিন্তু সি যদি আলাদাভাবে থাকে তাহলে কালারটা কেমন হবে? রঙিন। আশা করি বুঝতেছো। আচ্ছা, এবার আসো আমরা তাহলে F1 বের করি। F1 যদি তুমি বের করতে চাও তাহলে দেখো এখান থেকে গ্যামেট আলাদা করো। আমি একটাই লিখলাম CI, এটা থেকে আলাদা করো CI, দুইটা করে হয়তো আমি একটাই লিখলাম।
তাহলে দেখো এটা যদি আমি একসাথে করি, ক্রস করি, তাহলে সি সি আই আই। তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও তো এটার বর্ণ কি হবে, এটার বর্ণ কি হবে, যদি বুঝে থাকো আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো, যে এই যে এখানে সি সি আই আই হইল F1 করার সময়, এটা বর্ণটা কি হবে, সাদা না রঙিন? কারণটা কি, এখানে কিন্তু একটা হাইপোস্ট্যাটিক জিন আছে, তাহলে এই হাইপোস্ট্যাটিক জিনটা কিন্তু সি এর বর্ণ প্রকাশে বাধা দিবে, তাহলে এটার বর্ণটা কি হয়ে যাবে, সাদা। আশা করি তোমরা বুঝে লিখতেছো। আচ্ছা, এবার তাহলে আসো আমরা F2 বের করি, এখান থেকে আসো F2 বের করি। F2 তাহলে আমরা ওরকম দুইটা নিতে হবে, সি সি আই আই ক্রস সি সি আই আই। এখন যদি আমরা গ্যামেট আলাদা করি তাহলে এটার গ্যামেট কি কি হবে, সি আই, বড় হাতের সি আই, বড় হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই। আচ্ছা, এটার বর্ণ কেমন হবে, সি আই সি আই সি আই সি আই। এখন যদি আমি টেবিল করি, দেখো টেবিল করি, এক পাশে হবে স্ত্রী গ্যামেট আর একটা হচ্ছে পুং গ্যামেট, মানে স্ত্রী জননকোষ আর পুং জননকোষ। আমি এটা এরকম চিহ্ন আকারে দিলাম, এভাবে চিহ্ন আকারে দিলাম। দেখো আমরা যদি এটা টেবিলটা করি, এখন 4টা ভাগে ভাগ করো, 3 4, এটাকে তুমি এভাবে করে দাও। আচ্ছা, নিচেরটাকে 4টা করো, 1 2 3 4। হ্যাঁ, টেবিল করার সময় সবসময় মনোযোগী হবা, হ্যাঁ, যাতে কোনো ধরনের ভুল না হয়, মনোযোগী হবা। পরীক্ষার হলে জেনেটিক্স থেকে যে কোনো কোশ্চেন চেষ্টা করবা যে পরীক্ষার মাঝে অ্যান্সার করার জন্য, শুরুতে না। কারণ তুমি যদি একবার শুরুতে প্যাচ লাগায় ফেলো তাহলে কিন্তু তখন মাথা খারাপ হয়ে যাবে। চেষ্টা করবা মাঝে অ্যান্সার করার জন্য, পরীক্ষার মাঝখানে। আচ্ছা, তাহলে আমি এখানে উপরে দেখো সিআই সিআই, ছোট হাতের সি আই, ছোট হাতের সি, ছোট হাতের আই, সিআই সিআই, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই। তাহলে দেখো এটা করলাম। তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও এটার বর্ণ কি হবে, কমেন্টে লিখে জানাও। আমি আশা করি তুমি বুঝে অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ, এটা তো হাইপোস্ট্যাটিক জিন আইটা, আর বড় হাতের সিটা হচ্ছে আইটা হচ্ছে এপিস্ট্যাটিক জিন, আর বড় হাতের সিটা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। তাহলে আইটা হচ্ছে সি কে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, তাহলে কালারটা কি হবে, সাদা। আচ্ছা, এখন তুমি আমাকে জানাবা, বলো তো এইটার কালার কি হবে, এই যে এটা আর এটা, এই দুইটা যদি আমি করি, মানে দুইটাই বড় হাতের সি আর ছোট হাতের আই, এইটার কালার কি হবে আমাকে জানাও কমেন্টে। ভালো বুঝছে জিনিসটা। দেখো এখানে কোনো এপিস্ট্যাটিক জিন নাই, দেখো এখানে বড় হাতের আই নাই, তার মানে কোনো এপিস্ট্যাটিক জিন নাই, তার মানে সি তার নিজস্ব বর্ণ প্রকাশ করবে রঙিন, যেটা তোমরা লিখতেছো। থ্যাংক ইউ সবাইকে। তাহলে এখন আসো আমি কমপ্লিট করি। তার মানে তুমি এখন বুঝে গেছো যদি কেবলমাত্র এপিস্ট্যাটিক জিন থাকে, মানে আইটা থাকে, তাইলেই কেবলমাত্র কালারটা সাদা হবে। তাহলে দেখো আমি যদি এটা করি, সি সি আই আই সাদা, সি ছোট হাতে সি আই আই সাদা। আচ্ছা, সি বড় হাতের আই, তারপরে এখানে ছোট হাতের সি আই, এটাও সাদা, কারণ যেহেতু এপিস্ট্যাটিক জিন আছে। সি সি আই আই, এটাও সাদা। আচ্ছা, তারপর দেখো সি সি আই আই, এটাও সাদা। আচ্ছা, সি ছোট হাতে সি আই আই, এটা কি হবে, এটা ডেফিনেটলি রঙিন, কারণ এখানে কোনো এপিস্ট্যাটিক জিন নাই। আচ্ছা, তারপর দেখো বড় হাতে সি, ছোট হাতে সি আই আই, এটাও সাদা। আচ্ছা, বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই, এটাও সাদা। আচ্ছা, তারপর দেখো দুইটা ছোট হাতের সি, দুইটা বড় হাতের আই, এটাও সাদা। আচ্ছা, তারপর দেখো দুইটা ছোট হাতের সি, একটা বড় হাতের আই, একটা ছোট হাতের আই, এটাও সাদা। আচ্ছা, তারপর দেখো বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই, এটাও সাদা। আচ্ছা, বড় হাতের সি, ছোট হাতের সি আই আই, এটা ডেফিনেটলি রঙিন, কোনো এপিস্ট্যাটিক জিন নাই। আচ্ছা, বড় হাতের ছোট হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই আর ছোট হাতের আই, এটা সাদা। আচ্ছা, লাস্টটা দেখো সি সি আই আই, এটা হচ্ছে পিওরলি ওয়াইন ডট। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম পিওরলি ওয়াইন ডট, তো ওয়াইন ডটের জিনোটাইপটা ছিল এইটা, তাহলে এটা সাদা, এটা সাদা। আচ্ছা, তাহলে দেখো আমরা তাহলে
ফিনোটাইপটা কি দাঁড়াইলো এখানে? ফিনোটাইপ তাহলে ফিনোটাইপ কি দাঁড়াইলো দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, তাহলে 13টা হচ্ছে সাদা, 16টা বক্সের মধ্যে 13টা সাদা, তাহলে 3টা হচ্ছে রঙিন। তাহলে এখানে অনুপাত কত দাঁড়ায়? 13টা সাদা 3টা হচ্ছে রঙিন। তাহলে এটাও কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। যাব, আমাদের এই টপিক শেষ, এটা শেষ। আমরা এখন পড়াবো হচ্ছে প্রচ্ছন্ন এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব ভালো মতো জানা লাগবে, সবগুলাই জানা লাগবে, এটা একটু আলাদাভাবে মনে রাখা লাগে আর কি। আচ্ছা দেখো, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, আমরা এখন এটা একটু পড়াই। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস আমরা এখন এটা একটু পড়াবো। দেখো কি বলছে এখানে, যে দুইটা ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলে। ঘটনাটা কি আসলে বুঝছো কিনা দেখো, আমি আরেকবার রিডিং পড়ি। তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস কাকে বলে? যে দুইটা ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রচ্ছন্ন জিন, এতক্ষণ কিন্তু আমরা বলছি প্রকটকে বাধা দিচ্ছে, এখন কিন্তু নতুন ঘটনা আসতেছে। দুইটা প্রচ্ছন্ন অ্যালিল যখন প্রকট অ্যালিলকে বাধা দিবে, এখানে একটা কথা লক্ষ্য করি, এখানে কিন্তু অ্যালিল বলছে, একটা বলে না, এখানে কিন্তু কয়টা বলছে? দুইটা। তাহলে দুইটা প্রচ্ছন্ন অ্যালিল যখন প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাকে আমরা কি বলবো? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। আচ্ছা তোমাকে আমি একটু ঘটনাটা বোঝায় বলি, আমি এটা ডাইরেক্ট প্রমাণে যাব, কারণ প্রমাণে পড়লেই তুমি ইজিলি বুঝবা। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, আচ্ছা ঠান্ডা মাথায় বুঝো। এখানে ঘটনাটা কি বলছে? এখানে ঘটনাটা বলছে যে দুইটা প্রচ্ছন্ন জিন মিলে প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। মনে রাখো কথাটা, প্রকাশে বাধা দিবে। এই ধরনের ঘটনাটাকে আমরা কি বলছি? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এখানে মূল কথাটা কি? দুইটা প্রচ্ছন্ন জিন মিলে প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। তাহলে এই ঘটনাটাকে কি বলা হয়? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এখন আমি ডাইরেক্ট প্রমাণে যাব, তাহলে তোমাকে এটা ইজিলি বুঝাইতে পারবো। প্রমাণে চলে আসো। এখন এটা প্রমাণ করার জন্য প্রমাণিত জীব হিসেবে দুইটা মুখবধির মানুষকে নেওয়া হলো। মুখবধির মানুষ, খুব ভালো মতো বুঝবা, মুখবধির মানুষ। হ্যাঁ দেখো, মুখবধির মানে কি স্যার? মুখবধির মানে হচ্ছে যে কথাও বলতে পারে না, কানেও শুনতে পারে না, এদেরকে আমরা বলি মুখবধির। আচ্ছা তাহলে দেখো, মুখবধির এই মানুষটার জিনোটাইপ কেমন? আমি ধরে নিলাম এর মধ্যে দুইটা জিন থাকে। হ্যাঁ, একটা হচ্ছে স্বাভাবিক জিন, যেটা হচ্ছে স্বাভাবিক প্রকৃতি প্রকাশের জিন, স্বাভাবিক প্রকৃতি প্রকাশের জিন। এই মুখবধিরের বেলায় আমি ধরে নিলাম হচ্ছে বড় হাতের ডি। তার মানে এর যে এই যে বড় হাতের ডিটা, এই বড় হাতের ডি হচ্ছে তার স্বাভাবিকভাবে কথা বলা এবং কানের শোনার জন্য দায়ী জিন। আচ্ছা এখন দেখো, স্বাভাবিক জিনকে বাধা দানকারী প্রচ্ছন্ন জিন আমি ধরে নিলাম যে ছোট হাতের ই। তাহলে এটার জেনোটাইপ যদি আমি সাজাই, তাহলে দেখো ডি ডি ই ই, মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী এটা জেনোটাইপ কেমন হবে? ডি ডি ই ই। তাহলে এখানে যখন দুইটা প্রচ্ছন্ন জিন একসাথে আছে, একই ধরনের, কথাটা কি? একই ধরনের, এখানে কিন্তু আলাদা হইলে হবে না, একই ধরনের দুইটা প্রচ্ছন্ন জিন যখন একসাথে থাকে, তখন তারা এটার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে।
তাহলে বাধা দিলে কি হবে, এটা মুখ বধির হবে। দেখো চিন্তা করে যে ডি জিনটা কি ছিল, স্বাভাবিক প্রকৃতি প্রকাশের জিন, মানে স্বাভাবিক কথাবার্তা বলা এবং কানে শোনার জিন। কিন্তু এখানে বাধা প্রদানকারী প্রচ্ছন্ন জিন কোনটা, ই। এইটা যখন একসাথে থাকে তখন তারা এই স্বাভাবিক জিনটাকে বাধা দিবে। তাহলে এই ব্যক্তিটা কেমন হবে, মুখ বধির। একইভাবে আমি এটার বেলাও ধরে নিলাম যে স্বাভাবিকের জন্য দায়ী জিন হচ্ছে বড় হাতের ই, আর বাধাদানকারী প্রচ্ছন্ন জিন হচ্ছে ছোট হাতের ডি। তাহলে এই দুইটা যখন একসাথে আছে তখন এরা একে বাধা দিচ্ছে। তাহলে এটার জিনোটাইপ এরকম, এর জন্য এটা মুখ বধির। তাহলে আমি যদি প্যারেন্ট জেনারেশনটা লিখি P1, দেখো P1টা যদি লিখি তাহলে একটা হচ্ছে এটা আর আরেকটা হচ্ছে এটা, দুইটাই মুখ বধির। আশা করি বুঝছো কেন দুইটাই মুখ বধির। মৃত্তিকা লেখছো যে দুটি প্রচ্ছন্ন জিন নাকি অ্যালিল, দুইটা প্রচ্ছন্ন জিন যে কথা, আর অ্যালিল বলা তো একই কথা, কারণ এটা অ্যালিল না, অ্যালিল বলা একই কথাই স্যার। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি P1টা দেখি, P1 তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আসলে F1 বের করি। F1 বের করতে গেলে এখানে গ্যামেট আলাদা করো, দুইবার লেখা দরকার নেই, একবারই লিখলাম ডিই। আর এটার বেলাও দেখো ডিই। এটা যদি তুমি দেখো একসাথে করো তাহলে দেখো কি হয়, ডি ডি ই ই। এখন তুমি আমাকে কমেন্টে জানাবা, বইপত্র কেউ দেখবা না, জাস্ট বুঝে জানাবা যে এইটার প্রকৃতি কেমন হবে, এ কি স্বাভাবিক হবে নাকি মুখ বধির হবে। কমেন্টে জানাবা, কেউ বইপত্র দেখবা না। যদি বুঝো তাহলে তুমি পারবা, না বুঝলে পারবা না। আর ভুল অ্যান্সার দাও, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি এটা বুঝে অ্যান্সার দিও। আমার কথা হচ্ছে এটা কি স্বাভাবিক হবে নাকি মুখ বধির হবে। তোমার ভুল হোক অসুবিধা নাই, বই না দেখে তুমি অ্যান্সারটা দাও, ভুল হইলে অসুবিধা নাই। সবাইকে অ্যান্সার দিতে হবে, ভুল হোক অ্যান্সার দাও। অনেকেই স্বাভাবিক লিখছো। আচ্ছা অনেকেই স্বাভাবিক লিখছো। আচ্ছা আমি অ্যান্সারটা স্বাভাবিক, হ্যাঁ অ্যান্সারটা হচ্ছে স্বাভাবিক। এখন আই ডোন্ট নো তুমি কিভাবে এটা লিখছো, বাট আমি আশা করি তোমরা বুঝেই লিখছো। যদি বুঝে লিখে থাকো তাহলে তোমার পড়া হয়েছে। হ্যাঁ, রাকিব লিখছো মুখ বধি, থ্যাংক ইউ রাকিব তোমাকে, যে তুমি যেটা তোমার কাছে আসছে সেটাই তুমি অ্যান্সার দিছো। সবাইকেই থ্যাংক ইউ, সবাই যেটা লিখছো এটা অ্যান্সার হচ্ছে স্বাভাবিক। এখন আমি রাকিবের ভুলটা একটু ধরাই দিই, যে রাকিব কেন মুখ বধির বললা। রাকিব হয়তো এটা চিন্তা করছো যে এখানে তো দুইটা প্রচ্ছন্ন জিন আছে, কিন্তু দেখো আমাদের দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের সংজ্ঞায় কি ছিল, দুটি প্রচ্ছন্ন অ্যালিল। কথাটা দেখছো, এটা কি ছিল, অ্যালিল। তো অ্যালিল আমরা কাকে বলি, যখন দুইটা জিন একই সাথে অবস্থান করে তাকে আমরা অ্যালিল বলি। তাহলে দেখো এখানে দুইটা ছোট হাতের ই হচ্ছে পরস্পরের অ্যালিল, দুইটা ছোট হাতের ডি হচ্ছে পরস্পরের অ্যালিল, কিন্তু এই ডি আর এই ই কি পরস্পরের অ্যালিল, এই ডি আর এই ই অ্যালিল, নেভার এভার। তাহলে এই ডি আর এই ই একসাথে থাকলে দুইটা প্রচ্ছন্ন জিন হইল, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু পরস্পরের অ্যালিল না। তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা আর প্রকট বৈশিষ্ট্য বাধা দিতে পারবে না। এর জন্য তখন প্রকৃতিটা কেমন হবে, স্বাভাবিক। আশা করি তোমরা বুঝছো। দুইটা প্রচ্ছন্ন জিন যদি অ্যালিলভুক্ত হয়, মানে একই সাথে অবস্থান করে, তাইলেই তারা তার প্রকট বৈশিষ্ট্য বাধা দিতে পারবে। কিন্তু যদি অ্যালিলভুক্ত না হয়, যেমন এখান থেকে ই আর এখান থেকে ডি, দুইটা কিন্তু অ্যালিলভুক্ত না, দুইটা নন অ্যালিল, তাইলে কিন্তু তারা আর প্রকট বৈশিষ্ট্য বাধা দিতে পারবে না। তখন এই জীবটা কেমন হয়ে যাবে, স্বাভাবিক। তাহলে আশা করি তোমরা বুঝছো যে কেন এটা স্বাভাবিক হইলো। তাহলে এবার চলে আসো আমরা F2 বের করি, এখান থেকে আমরা F2 বের করব। দেখো F2, স্যার আজকের পড়া কিন্তু আজকেই শেষ করবা, তোমার কাছে এখন অনেক সহজ লাগবে,
কিন্তু যখন তুমি এটা জমায় রাখবা তখন বাসার মধ্যে খুব খারাপ লাগবে, যে পরে গিয়ে দেখবা যে এটা ভুলে যাচ্ছ। কারণ আজকে আমি যা পড়াইছি তুমি যদি আজকে না শেষ করো, পরের দিন তো মনে থাকবে না স্যার। কিভাবে আমি গ্যামেট আলাদা করি, এগুলো বারবার চর্চা করবা, তাহলে দেখবা তোমারও পড়া হয়ে যাবে। আমি যদি F2 বের করতে যাই, তাহলে দেখো F2 এর জন্য আমরা এরকম টেবিল করব। এক পাশে আমরা পুং গ্যামেট দিব, এক পাশে আমরা স্ত্রী গ্যামেট দিব, এরকম চিহ্ন দেই। পুং গ্যামেট স্ত্রী গ্যামেট দিলাম। এখন 4টা করে ঘর করব, 4টা করে ঘর, 4টা করে ঘর করব। তোমরা কিন্তু পরীক্ষার হলে চেষ্টা করো যে তোমাদের কলেজ টিচাররা যদি অ্যালাউ করে যে এটা কলম দিয়ে করতে, তাহলে কলম দিয়ে করবা, আর অ্যালাউ না করলে পেন্সিল দিয়ে করবা। আমার পরীক্ষাগুলোতে এটা পেন্সিল দিয়ে করতে হবে। যখন তোমাদের স্বাভাবিক হবে সব কিছু, তখন মডেল টেস্ট যখন শুরু হবে, তখন কিন্তু এই মডেল টেস্ট পরীক্ষায় এগুলো পেন্সিল দিয়ে করতে হবে। আমার পরীক্ষায়, কলেজে পরীক্ষায় স্যাররা যেভাবে বলবে সেভাবে করবা, কিন্তু আমি এটা পেন্সিল দিয়ে করা পছন্দ করি। এটা নেভার এভার এটা কলম ইউজ করাটা উচিত না। আমি এখন করতেছি কজ আমি তো পড়াচ্ছি, এখন পরীক্ষা দিচ্ছি না। তাহলে দেখো, আচ্ছা, ডিডি ই, এখানে তো কোনো প্রচ্ছন্ন জিন নাই, তাহলে এটা কি হবে? স্বাভাবিক। এটা বলার অপেক্ষা রাখেন, এটা স্বাভাবিক। আচ্ছা, কোনটা দেখাবো এরপরে? আচ্ছা, এটা দেখাই। হ্যাঁ, এটা আরেকটা সাথে সাথে করে ফেলি, ডিডি ই। আচ্ছা বলো তো, এটা কি স্বাভাবিক হবে নাকি মুখবধির হবে? কমেন্টে লিখে জানাও তো, স্বাভাবিক না মুখবধির। দ্রুত কমেন্ট করবা, কারণ আমি অনেকগুলো কোশ্চেন করবো এখন। এটা কি স্বাভাবিক না মুখবধির জানাও কমেন্ট করে। বড় হাতের ডি, বড় হাতের ডি, বড় হাতের ই, ছোট হাতের ই, স্বাভাবিক না মুখবধির? জিমলেক্সও স্বাভাবিক। যারা স্বাভাবিক লিখতেছো দ্যাট ইজ দ্য রাইট আনসার। এখানে তো একটা প্রচ্ছন্ন জিন আছে, আরেকটা প্রচ্ছন্ন জিন নাইও, অ্যালিল তো হওয়ার প্রশ্নই ওঠে না, তাহলে এটা স্বাভাবিক। আচ্ছা, এখন তুমি আমাকে জানাবা এইটা আর এইটা আমি করব। ডি ডি ই ই, এটা কি হবে? আর ধরো এইটা আর এটা করলাম, ডি ডি ই ই, এই দুইটা কি হবে? আমাকে একটু কমেন্টে জানাও তো যারা বুঝছো। এইটা আর এইটা কি হবে? যখন আমি এইটার সাথে এইটাকে ক্রস করব এবং এটার সাথে এটাকে ক্রস করব, এটা কি হবে? এটা কি হবে? রাকিব লেখছো স্বাভাবিক। রাকিব কি এখন অ্যান্সার দিলা এটার, নাকি আগেরটার জন্য স্বাভাবিক লিখছিলাম? সুলতান আহমেদ স্বাভাবিক। আই ডোন্ট নো তোমরা কি এখনকার জন্য অ্যান্সার দিলা কিনা। এইটা 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 এইটা, এই দুইটা যখন আমি ক্রস করলাম তখন কি হবে? ফাতেহা লেখছো মুখবধির, অনন্যা মুখবধির, জিম মুখবধির, রাফি মুখবধির, আলো মুখবধির, 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 মুখবধির। হ্যাঁ, ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। যারা যারা মুখবধির লেখছো তারা তারা রাইট। কারণ দেখো, এখানে তো দুইটা এই যে অ্যালিলভুক্ত প্রচ্ছন্ন জিন আছে, তাহলে ডেফিনেটলি এটা বাধা দিবে। আবার এখানেও দেখো দুইটা অ্যালিলভুক্ত প্রচ্ছন্ন জিন আছে, তাহলে এটা কি হবে? মুখবধির। এটা কি হবে? মুখবধির। তাহলে আমি এখন আসলে চারটা কমপ্লিট করি। তাহলে দেখো, ডি ডি ই ই স্বাভাবিক, ডি ডি ই ই স্বাভাবিক। আচ্ছা, ডি ডি ই ই স্বাভাবিক, ডি ডি ই ই স্বাভাবিক। আচ্ছা, ডি ডি ই ই স্বাভাবিক। আচ্ছা, ডি ডি ই ই স্বাভাবিক। তারপর দেখো ডি ডি ই ই, এটা কিন্তু মুখবধির। আচ্ছা, তারপর দেখো ডি ডি ই
ই এটাও কিন্তু মুখ বধির, কারণ দুইটা প্রচ্ছন্ন জিন একই অ্যালিলভুক্ত আছে। তারপর দেখো ডি ডি ই ই এটা আবার স্বাভাবিক। আবার দেখো ডি ডি ই ই এটা কিন্তু মুখ বধির। আচ্ছা, তাহলে এখানে দেখো ডি ডি ই ই এটা মুখ বধির। আচ্ছা, ডি ডি ই ই এটা মুখ বধির। আচ্ছা, তাহলে দেখো এখানে তাহলে আমরা ফেনোটাইপিক অনুপাতটা কত দাঁড়াইলো? ফেনোটাইপিক অনুপাত দেখো 1 2 3 4 5 6 7 8 9 9টা পাইলাম হচ্ছে আমরা স্বাভাবিক। তাহলে 16টা বক্সের মধ্যে বাকি 7টা হচ্ছে মুখ বধির। তাহলে 9টা স্বাভাবিক, বাকি 7টা হচ্ছে মুখ বধির, যা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস আমি আশা করি অনেকক্ষণ ভেঙে বুঝাইছি। যারা যারা বুঝতে ইন্টারেস্টিং টপিক পড়াবো, কিছু বোরিং টপিকও আছে সেগুলোও পড়াবো। আমরা লাস্ট দিন যতটুকু আমার মনে পড়ে সেটা হচ্ছে আমরা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস পড়ছিলাম, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পড়তেছিলাম আমরা। এপিস্টেসিস মেইনলি প্রকট এপিস্টেসিস, প্রচ্ছন্ন এপিস্টেসিস, সেগুলো আমরা পড়ছিলাম। তো আমরা সেখান থেকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস পড়ছি, মুখ বধিরতা জিনিসটা এখানে ছিল, সেগুলো আমরা সব ডিসকাস করছি। আজকে আমরা 329 নাম্বার পেজ থেকে শুরু করব। 329 নাম্বার পেজ থেকে আজকে আমরা শুরু করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। হ্যাঁ, শুরুতে একটা কথা বলে রাখি, এটা খুব হার্ড টপিক না বুঝতে পারলে, আর পরীক্ষায় একটু কম আসে, সাধারণত কিছুটা কম আসে পরীক্ষায়, কিন্তু তুমি এটা ভালো মতো বুঝে নিবা কি কি পড়াচ্ছি এটার মধ্যে, ঠিক আছে? যারা এখনো নাম ব্যাচ লেখো নাই লিখে ফেলো। আসো আমরা স্টার্ট করি যে পলিজেনিক ইনহেরিটেন্স পুরোটাই বই থেকে আমরা পড়াবো। দেখো, মেন্ডেলের মতে জীবের প্রতিটি বৈশিষ্ট্য একজোড়া ফ্যাক্টর বা জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। এটা আমরা শুরু থেকেই চ্যাপ্টারে পড়ে আসতেছি। আচ্ছা, কিন্তু কোনো কোনো জীবের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন লোকাসে অবস্থানকারী একাধিক জিন জীবের একটা মাত্র বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে এখানে একটা ব্যতিক্রম জিনিসটা আমরা দেখে আসছি যে যে কোনো বৈশিষ্ট্য নির্ধারণে এক জোড়া জিন কাজ করে। যেমন তুমি যদি বলো লম্বা, তাহলে তুমি এক জোড়া জিন দিয়ে প্রকাশ করলাম। এখন পলিজেনিক কথাটা অর্থ কি দেখো, সেকেন্ড লাইনে এবং থার্ড লাইনে যেটা লেখছে যে কিছু কিছু বৈশিষ্ট্য নির্ধারণে এক জোড়া জিন না এসে একটা বৈশিষ্ট্য নির্ধারণে একাধিক জিন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, কি কি বৈশিষ্ট্যের বেলা একাধিক জিন আসে? যেমন মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, গাভীর দুধ, ভুট্টা গমের দানার রং ইত্যাদি হচ্ছে আমাদের পরিমাণগত বৈশিষ্ট্য। এই পরিমাণগত বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো নির্ধারণের বেলায় একাধিক জিনের সমন্বিত প্রয়োগ নির্ভরশীল হয়। এর পাশে ইনফিনিটি স্টার এমসিকিউ লেখো। এখন জিনিসটা আমি বুঝাই দিচ্ছি তোমাকে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা। সেটা হচ্ছে যে আমাদের বৈশিষ্ট্য নির্ধারণে এতদিন আমরা যেটা শিখে আসছি সেটা হচ্ছে তুমি মনো হাইব্রিড ক্রস বলো অথবা ডাই হাইব্রিড ক্রস বলো, দুইটার বেলায় আমরা যেটা শিখে আসছি যে একটা বৈশিষ্ট্য নির্ধারণে এক জোড়া জিন থাকে। হ্যাঁ, কিন্তু এখানে আমরা কিছু পরিমাণগত বৈশিষ্ট্য পাইলাম, যেমন মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, গাভীর দুধ, ভুট্টা গমের দানার রং, এগুলার বৈশিষ্ট্য নির্ধারণের বেলায় এক জোড়া জিন না, তার চেয়ে বেশি জিন থাকে। হয়তোবা 4টা জিন থাকতে পারে, হয়তোবা 5টা জিন থাকতে পারে, অথবা 6টা জিন থাকতে পারে। তাইলে এই যে একাধিক জিন একটা বৈশিষ্ট্য নির্ধারণে কাজ করতেছে তাকে আমরা পলিজিন বলি। আমরা এই প্যারা এটা পড়বো। দেখো কি লিখছে, যে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন অ্যালিলিক জিনের একটি গ্রুপ সম্মিলিতভাবে কোনো জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে সেই জিন গ্রুপকে আমরা কি বলি? পলিজিন বলি। পলিজিনের সংজ্ঞাটা তুমি আশা করি বুঝছো। সোজা কথা একদম যেটা মনে রাখবা স্বাভাবিকভাবে সেটা হচ্ছে, যদি একটা বৈশিষ্ট্য নির্ধারণে একাধিক জিন কাজ করে, এক জোড়া না বরঞ্চ একাধিক জিন কাজ করতেছে, এবং প্রতিটা জিন কিন্তু নন অ্যালিলিক হবে, মানে একই অ্যালিলে অবস্থানরত না, তাইলে এই ধরনের একাধিক জিন যদি একটা বৈশিষ্ট্য নির্ধারণ করে তাহলে সেই জিনের সমষ্টিটাকে আমরা বলি পলিজিন। আর এই পলিজিন সাধারণত কোন ধরনের বৈশিষ্ট্য নির্ধারণে কাজ করে?
পরিমাণগত বৈশিষ্ট্য নির্ধারণে কাজ করে। যেমন আমরা এক্সাম্পল এখান থেকে পড়ছি যে মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, এগুলো হচ্ছে পরিমাণগত বৈশিষ্ট্য। আচ্ছা, পলিজিন নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিকে পলিজেনিক ইনহেরিটেন্স বলে। সোজা কথা, পলিজিন যে বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে এটা নিয়ে বংশগতিতে যে আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলি? পলিজেনিক ইনহেরিটেন্স বলি। আচ্ছা, দেখো কে মেথার 1954 সালে পলিজিন নামকরণ করেন, এটা একটু জানতে পারো, এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, পলিজিনের প্রভাব ক্রমবর্ধিষ্ণু হওয়ায় এমন বৈশিষ্ট্যকে মাত্রিক চরিত্র বলা হয়। আচ্ছা, এই কথাটা অর্থ কি? এই কথাটা অর্থ হচ্ছে ক্রমবর্ধিষ্ণু। দেখো এই শব্দটা অর্থ কি? এই শব্দটা অর্থ হচ্ছে যেটা ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে, এই ধরনের বৈশিষ্ট্যাবলীকে আমরা বলি ক্রমবর্ধিষ্ণু। যেটা ক্রমান্বয়ে পরিবর্তিত হবে অথবা ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হবে, তাহলে এই ধরনের বৈশিষ্ট্যকে আমরা কি বলি? ক্রমবর্ধিষ্ণু। ম্যাটারটা অনেকটা পরিমাণের সাথে, যে তুমি 1 কেজি মাপতেছো, চাইলে তুমি 1 কেজি থেকে কমাইতে পারবা পরিবর্তন করে, অথবা 1 কেজির মধ্যে আরও 1 কেজি দিয়ে এটাকে বাড়াইতে পারবা, 2 কেজি করতে পারবা। মানে এটা কি? ক্রমান্বয়ে পরিবর্তনশীল। এজন্য পলিজিন যে বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে এদেরকে অনেক সময় পরিমাণগত বৈশিষ্ট্য বলে বা কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার বলে, বা বাংলায় যেটাকে বলা হয় মাত্রিক চরিত্র বলে। আশা করি বুঝছো। আচ্ছা, এবার আসো, পৃথিবীতে নিগ্রোতের মতো কুচকুচে কালো থেকে শুরু করে নানা প্রকার গায়ের রং বিশিষ্ট মানুষ দেখা যায়। নিগ্রো আর শ্বেতাঙ্গদের মধ্যে বিয়ে হলে এদের সন্তানের গায়ের বর্ণ মাঝামাঝি অর্থাৎ মিউটেলেটো হয়। হ্যাঁ, মিউলেটো হয় মানে কি কথাটার? যে নিগ্রো আর শ্বেতাঙ্গদের মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে এদের যে সন্তান তৈরি হবে সেটা কালোও না আবার সাদাও না, মাঝামাঝি একটা বর্ণ হবে। এই মাঝামাঝি বর্ণটাকে কি বলা হয়? মিউলেটো। আচ্ছা, মিউলেটোদের মধ্যে বিয়ে হলে নানা ধরনের বর্ণ বিশিষ্ট মানুষ দেখা যায়। এটা কমন সেন্স যে আমরা যদি মিউলেটোদের মধ্যে আবার ক্রস করাই অন্যান্য বর্ণ বিশিষ্ট মানুষ পাবো আর কি। আচ্ছা, আর কিছু লাগবে না এখান থেকে। এখানে এই প্যারাতে অনেক কিছু লেখা আছে, আমরা এগুলো পড়বো না। এই প্যারাতে অনেক কিছু লেখা আছে, আমরা এটা পড়বো না, কারণ এটা এতটা লাগবে না। আমরা পরের পেজে পড়বো, শুধু আমরা ক্রসটা দেখাবো, কিভাবে ক্রসটা হয়েছে আর ওইটা আমরা দেখাবো। এর আগে এই সেকেন্ড প্যারাতে কিছু জিনিস জেনে রাখো। যে দেখো, ডেভেনপোর্ট 1913 সালে প্রমাণ করেন যে নিগ্রো আর শ্বেতাঙ্গদের গায়ের রং এর বংশগতি 2 জোড়া জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। মানে কথাটা অর্থ কি? এই কথাটা একটু দাগাও, কারণ এটা বুঝতে হবে ক্রস বোঝার আগে। যে বিজ্ঞানী ডেভেনপোর্ট 1913 সালে প্রমাণ করেন যে নিগ্রো আর শ্বেতাঙ্গ মানে যারা কালো এবং যারা ফর্সা, এদের গায়ের রং কালো হওয়ার জন্য কয় জোড়া জিন দায়ী? 2 জোড়া, মানে টোটাল 4টা জিন দায়ী। যেমন ধরো নিগ্রোদের বেলায় তুমি যদি ধরো এটা ব্ল্যাক, মানে এদের গায়ের রং কালো, তাহলে কালো হওয়ার জন্য দায়ী কয়টা জিন হবে? আমি যদি ধরে নিই এটা বড় হাতের বি হচ্ছে এটার দায়ী হওয়ার জিন, তাহলে একটা বড় হাতের বি জিন, একটা বড় হাতের বি জিন, একটা বড় হাতের বি জিন, একটা বড় হাতের বি জিন। স্বাভাবিক মেন্ডেলের সূত্র অনুযায়ী আমরা জানি যে একটা বৈশিষ্ট্য নির্ধারণে 1 জোড়া জিন কাজ করে, তার মানে 2টা। কিন্তু যেহেতু এটা পলিজিন, গায়ের রং একটা পরিমাণগত বৈশিষ্ট্য, পলিজিন, এক্ষেত্রে কয়টা জিন কাজ করবে? 4টা। যেমন দেখো 1 2 3 4। এটাকে আবিষ্কার করছেন বিজ্ঞানী ডেভেনপোর্ট 1913 সালে। একইভাবে তুমি যদি সাদা বর্ণ বলো, শ্বেতাঙ্গদের বেলায় বলো, তাইলেও তোমাকে 4টা জিন লিখতে হবে। আচ্ছা, নিগ্রোদের 2 জোড়া বর্ণ সৃষ্টিকারী জিন রয়েছে যা মেলানিন সঞ্চয়ে সাহায্য করে। মেলানিন হচ্ছে ত্বকের বর্ণ নির্ধারণ করে, যত বেশি থাকবে তত বেশি ত্বকের কালারটা গাঢ় হবে, কালো বর্ণের দিকে যাবে। মাঝারি থাকলে শ্যামলা বর্ণের দিকে যাবে, আর কম থাকলে সেটা সাদা বর্ণের দিকে যায়। এটাই স্বাভাবিক নিয়ম আর কি। তো এই যে জিনটা, এটা হচ্ছে মেলানিনকে নিয়ন্ত্রণ করে আর কি। ব্ল্যাকদের বেলায় এই জিনটা মেলানিনের পরিমাণ বাড়াইতে থাকে, এজন্য নিগ্রো হয়। আর শ্বেতাঙ্গদের বেলায় মেলানিনের পরিমাণ যে জিনগুলো কাজ করবে তারা কমাইতে থাকে, এজন্য দেখা যায় তারা শ্বেতাঙ্গ হয়। আচ্ছা, আর কিছু লাগবে না, এই প্যারাটা একটু মনে রাখো। তাহলে আমরা দেখো তো একটু ক্রস বোঝানোর আগে আরেকবার বলি যে কি পড়াইলাম। তাহলে যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে নিগ্রো এবং শ্বেতাঙ্গদের মধ্যে ক্রস করাইলে ফলাফলটা কি দাঁড়ায়। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা, খুব সিম্পল একটা জিনিস, প্যাচ লাগাবা না। দেখো, এটা আমরা এখন এখানে একটা পিতা এবং একজন মাতা নিছি। পিতা হচ্ছে নিগ্রো বর্ণ বা কালো বর্ণের, মাতা হচ্ছে সাদা বর্ণের বা শ্বেতাঙ্গ বর্ণের।
আমি ধরে নিলাম যেহেতু ডেভেনপোর্টের মতে নিগ্রো এবং শ্বেতাঙ্গদের বৈশিষ্ট্য নির্ধারণে কয়টা জিন কাজ করে? 4টা জিন অথবা 2 জোড়া জিন। আমি ধরে নিলাম যে নিগ্রো হওয়ার জন্য দায়ী জিন হচ্ছে এই 4টা জিন, B1 B2 B2, 2টা B1 2টা B2। আচ্ছা, আর শ্বেতাঙ্গ হওয়ার জন্য দায়ী জিন হচ্ছে এই 4টা জিন, 2টা ছোট হাতের B1 2টা ছোট হাতের B2। কেন বলো তো এটা ছোট হাতে লিখছি, কেন এটা বড় হাতে লিখছি? কমেন্টে একটু জানাও তো যে নিগ্রোটাকে কেন বড় হাতে লিখলাম আর শ্বেতাঙ্গটাকে কেন ছোট হাতে লিখলাম, একটু কমেন্টে জানাও তো। কমেন্টে আমাকে একটু জানাও। আমরা নিগ্রো পিতা ধরলাম যে তার গায়ের রং নির্ধারণের জন্য দায়ী জিন হচ্ছে এই 4টা জিন, 2টা B1 2টা B2। আর শ্বেতাঙ্গ মাতা, তার জন্য দায়ী জিন হচ্ছে এই 4টা জিন, 2টা ছোট হাতের B1 2টা ছোট হাতের B2। তাহলে এটা কেন ছোট হাতে লিখছি, এটা কেন বড় হাতে লিখছি, আমাকে একটু কমেন্টে জানাও তাড়াতাড়ি। আর মায়ের বৈশিষ্ট্যগুলো কেমন হয়? অলওয়েজ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমরা বলছিলাম না যে ক্রস যদি আমরা করাই তাহলে পিতা এবং মাতার মধ্যে কে প্রকট কে প্রচ্ছন্ন? ডেফিনেটলি পিতা হচ্ছে প্রচ্ছন্ন থাকে, আর মাতা কি? অলওয়েজ প্রচ্ছন্ন থাকে। কারণ হচ্ছে সন্তানে বাবার বৈশিষ্ট্য প্রকাশের সম্ভাবনা 90%, এটা ন্যাচারাল ওয়ে। সো এই জন্য আমরা বাবার জিনগুলোকে কীভাবে লিখি? সবসময় প্রকট অক্ষরে লিখি বা বড় হাতের অক্ষরে লিখি। তো তোমরা যেটা অ্যান্সার দিচ্ছ যে প্রকট প্রচ্ছন্ন বোঝাচ্ছে, নট লাইক দ্যাট। অ্যান্সারটা কী হবে? যে বাবার বৈশিষ্ট্য প্রকট, এই জন্য আমরা এটা এবার বড় হাতে লিখছি, আর মায়ের বৈশিষ্ট্যগুলো প্রচ্ছন্ন, এই জন্য আমরা এটা ছোট হাতে লিখছি। আশা করি বুঝছো। তাহলে দেখো আমরা যদি গ্যামেট আলাদা করি, একটা B1 B2-র সাথে যাবে, একটা B1 একটা B2-র সাথে যাবে, এই যে গ্যামেট আলাদা করলাম, তাহলে দেখো F1-এ কী হইলো? মিশ্রিত। দেখো এটার সাথে যখন আমরা এই যে এটার সাথে এটার ক্রস করাইলাম তখন B1 B1 B2 B2, তাইলে এটার মধ্যে কিন্তু বাবার প্রকট জিনগুলোও আছে, মায়ের প্রচ্ছন্ন জিনগুলোও আছে। এখন আমরা গত পেজে পড়ে আসছি যে নিগ্রো এবং শ্বেতাঙ্গদের মধ্যে যদি বিয়ে হয় তাহলে এদের সন্তানের গায়ের বর্ণ মাঝামাঝি হয়। কখন মাঝামাঝি হবে? যদি বাবা এবং মায়ের উভয়ের জিন সমানভাবে প্রেজেন্ট থাকে, বাবারও 2টা আছে মায়েরও 2টা আছে, সমানভাবে প্রেজেন্ট থাকে, তখন এটাকে আমরা কি বলবো? মিউল্যাটো বা মাঝামাঝি। তাহলে আমাকে এখন বুদ্ধি করে বলো তো, তাহলে F1-এর সবগুলাই মিউল্যাটো। দেখো সবগুলোতে বাবার 2টা জিন আছে মায়ের 2টা জিন আছে, তাহলে সবগুলাই কি? মিউল্যাটো। কমন সেন্স, সকলেই মিউল্যাটো, একদম কমন সেন্স। আশা করি বুঝছো। আচ্ছা, এখন তোমাদের আমি কয়েকটা কোশ্চেন করব, তোমরা আমাকে কমেন্টে অ্যান্সারগুলো জানাবা। হ্যাঁ, কেউ বই দেখবা না, জাস্ট কমেন্টে অ্যান্সারগুলো জানাবা। সাপোজ বাবার, আমি বইয়ে লিখলাম, বাবার 3টা জিন, মায়ের 1টা জিন, তখন কি হইতো? নাম্বার 1। নাম্বার 2, মায়ের 3টা জিন, বাবার 1টা জিন, তখন কি হইতো? এই দুইটা 1 আর 2 করে তোমরা কমেন্টে আমাকে জানাও তো, বই দেখবা না কেউ, জাস্ট মাথা খাটায় বের করো। হ্যাঁ, তাহলে দেখো যেটা আমরা বলতেছিলাম যে প্রথমটার কালার কি হবে। প্রথমটার কালার কি হবে ঠান্ডার মাথায় শোনো। বাবার 3টা জিন মায়ের 1টা জিন। আমরা এখানে কিন্তু বলছিলাম যে বাবা হচ্ছে প্রকট বৈশিষ্ট্যধারী আর মা হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী। তাহলে যেখানে 3টা প্রকট জিন আছে, 1টা প্রচ্ছন্ন জিন, তাহলে ডেফিনেটলি এটার কালারটা কি হবে? কালো, গাঢ় কালো বর্ণ, মানে পুরাপুরি বাবার বৈশিষ্ট্য প্রকাশ পাবে। যেহেতু 3টা প্রকট জিন 1টা প্রচ্ছন্ন জিন, তাহলে ডেফিনেটলি কার বৈশিষ্ট্য প্রকাশ পাবে? প্রকট বৈশিষ্ট্য 3টা আছে, সো ডেফিনেটলি বাবার 3টা জিনের বৈশিষ্ট্য একসাথে প্রকাশ পাবে, মানে বর্ণটা হবে গাঢ় কালো বর্ণ। আচ্ছা, এবার দেখো 3টা মায়ের জিন 1টা বাবার জিন, এইখানে হচ্ছে মেইন প্যাচটা। মা হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী। এখন আমি ধরে নিলাম 3টা আছে, সাপোজ ধরো 3টা আছে, সাথে 1টা প্রকট আছে, সেক্ষেত্রে তোমরা অনেকেই লেখছো যেটা শ্বেতাঙ্গ হবে। না স্যার, যেহেতু সবগুলা প্রচ্ছন্ন না, সবগুলা মায়ের প্রচ্ছন্ন জিন নাই, এর জন্য কি হবে? এটা শ্বেতাঙ্গ হবে না, আবার এটা কালোও হবে না। কারণ কি? দেখো বাবার 1টা মাত্র প্রকট আছে, যেটা 3টার সাথে পেরে উঠবে না, এই জন্য এটার কালার কি হবে? হালকা বর্ণ, মানে একদম পুরাপুরি ভালো মতো সাদাও না,
আবার বেশ কালোও না, মানে বলতে পারো কিছুটা শ্যামলা বর্ণ বা একটু সাদার দিকে হালকা বর্ণ। আমি আশা করি তোমরা বুঝছো। আমরা F2 করাই। এখন দেখো আমরা যদি F1, এই যে F1 এ যা যা পাইছিলাম এগুলাকে নিয়ে যদি আমরা ক্রস করাই, মানে F2 করতে চাচ্ছি, তাহলে দেখো আমরা গ্যামেট আলাদা করলাম। এখানে গ্যামেটটা ঠিক মতো লেখে নাই, হ্যাঁ। এটা B1 B2 হবে, এটা B1 B2 হবে, এটা B1 B2 হবে, এটা B1 B2 হবে। তোমরা এই যে এই সংখ্যাগুলো লিখবা, এটা তোমাদের এখানে ভুল লেখছে বইয়ের মধ্যে, এটা তোমরা লিখে নিবা নিজেরা, B1 B2 B2 B1 এভাবে লিখে নিবা আর কি। সিয়াম তো যে কোশ্চেনটা করছো, অলরেডি আমরা জেনেটিক্স চ্যাপ্টারের শেষ প্রান্তে আছি। এই কোশ্চেনটা এখন করাটা খুবই অবাক করার মতো। প্রথম দিন থেকে শেখাচ্ছি প্রকট জিন কাকে বলে, প্রচ্ছন্ন জিন কাকে বলে। সাধারণত অপত্য জীবে যে বৈশিষ্ট্যটাই প্রকাশ পাওয়ার জন্য প্রাধান্য পায় সেটাকে আমরা প্রকট জিন বলছি। সাধারণত কার বৈশিষ্ট্যটা প্রকাশে প্রাধান্য পায়? বাবার বৈশিষ্ট্য প্রকাশে প্রাধান্য পায়। এই জন্য বাবার জিনটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রকট, আর মায়ের জিনটা যেহেতু বৈশিষ্ট্য প্রকাশে তেমন অগ্রাধিকার পাচ্ছে না, এই জন্য মায়েরটাকে আমরা কি বলি? প্রচ্ছন্ন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মায়েরটাও প্রকাশ পেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এটা আমি অনেকবার বলছি জেনেটিক্স চ্যাপ্টারে, আমরা অনেকবার এই কথাটা বলছি প্রথম থেকে। তাহলে এই জিনিসটা বুঝছো যে গ্যামেট কীভাবে আলাদা করে। এখন দেখো আমরা গ্যামেট আলাদা করে যে ক্রস করে এলাম। তাহলে দেখো প্রথমটা 4টা বাবার জিন আছে, তাহলে এটা নিগ্রো, এটা ফুললি কালো, ফুললি কালো, একদমই কুচকুচে কালো। আচ্ছা, এখানে মায়ের যেহেতু একটা আছে, হালকা একটু সাদা আসবে, তার মানে এটা গাঢ় বর্ণ, যেটা আমরা পড়াইছিলাম যে 3টা বাবার জিন একটা মায়ের জিন, একটু গাঢ় বর্ণ, নিগ্রো না, কুচকুচে কালো না, কিন্তু গাঢ় বর্ণ। আচ্ছা, এখানেও দেখো বাবার 3টা মায়ের একটা, এটা গাঢ় বর্ণ, এটা মিউল্যাটো, যেহেতু সমানভাবে আছে। একইভাবে তুমি যদি সবগুলা দেখো, সবগুলা এখন তোমার কাছে খুব ইজি লাগবে। তাহলে এইভাবে তুমি পুরো চার্টটা একবার দেখে ফেলো।